দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধান বিচারপতিকে চ্যালেঞ্জ করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির চিঠি। 3 দিনের শুনানিতে নিজেকে খালাসের বাজি খুলনার বিকাশের। মানবিক দিক বিবেচনা করা যেতে পারে বলছেন আইনজীবী। শ্রমিক ঠকানোর মামলায় 4 জুলাই পর্যন্ত জামিনে থাকবেন ডক্টর ইউনূস। বহির্বিশ্বে ক্ষুণ্ণ হচ্ছে মর্যাদা, দাবি নোবেল জয়ীর। দেশের সম্মান তার উপর নির্ভর করে না বলছেন আইনজীবী। দক্ষিণের 3 জেলায় বেড়িবাঁধে ভাঙন, নামমাত্র সংস্কার। সম্ভাব্য ঘূর্ণিঝড়ে আতঙ্কে উপকূলবাসী। অর্থ ছাড়ের সীমাবদ্ধতার অজুহাত পানি উন্নয়ন বোর্ডের। জট খুলছে এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের। খুনের পর খণ্ডিত লাশ গুমে ব্যবহার হওয়া সাদা গাড়ি খুঁজে পেয়েছে পশ্চিমবঙ্গের গোয়েন্দারা। এছাড়া জোবায়ের নামে একজনকে জিজ্ঞাসাবাদও চলছে। ঘটনার বিস্তারিত জানাতে কলকাতার নিউ টাউন থানার সামনে আছেন রিপোর্টার সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, এই হত্যার পর তার দেহটা কোথায় লোপাট করা হয়, দেহটা কোথায় পাচার করা হয়, দেহটা ফেলা হয়, সেটা কিন্তু এই রহস্যের গোয়েন্দাদের কাছে প্রথম তারা কিন্তু প্রথম বুঝতে পেরেছে যে এই তার খণ্ডিত দেহ, এমপি আনারের খণ্ডিত দেহ তার বলেছিলাম যে দুটো অ্যাপ ক্যাবকে ট্র্যাক করা হয়েছে এবং তাদেরকে লোকেট করার জন্য গোয়েন্দার মাঠে নেমেছে। এবং সন্ধ্যার পর আমরা দেখেছি যে একটি লাল রঙের গাড়ি যে অ্যাপ ক্যাবটি এমপি এবং তার সঙ্গে 2জন সহযোগীকে দেখা গিয়েছে। এবং যে সিসিটিভির ফুটেজ এখনো পর্যন্ত গণমাধ্যমে এসেছে, সেই সিসিটিভির ফুটেজ কিন্তু পরিষ্কার বলছি, সেই সিসিটিভির ফুটেজ কিন্তু যে সানজিকা গার্ডেনের হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে এখনো পর্যন্ত বলা হচ্ছে, সেই সানজিকা গার্ডেনের সামনে নয়, সেটি কিন্তু অন্য কোন, এটি কিন্তু পুলিশ বা সিআইডি সূত্র নিশ্চিত করেনি। তবে সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছিল যে লাল একটি গাড়িতে করে এমপি নামছেন এবং সেখানে 2জন তার সঙ্গে আরো যুক্ত হয়েছিলেন। এটা কিন্তু পরিষ্কার সিসিটিভিতে দেখা গিয়েছে। তাহলে দ্বিতীয় যে গাড়িটি আজকে কিছুক্ষণ আগে এমপি নামছেন এবং সেখানে 2জন তার সঙ্গে আরো যুক্ত হয়েছে, এটাই কিন্তু পরিষ্কার সিসিটিভিতে দেখা গিয়েছে। তাহলে দ্বিতীয় যে গাড়িটি আজকে কিছুক্ষণ আগে উদ্ধার করেছে, এখন পর্যন্ত নিউ টাউন থানার ভেতরেই এই সাদা গাড়িটি হয়েছে বলে কিন্তু এখনো পর্যন্ত গোয়েন্দা সূত্রের বিভিন্ন দায়িত্বশীল সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে। এর বলে রাখি যে লাল গাড়িটি যিনি চালিয়েছেন, সে লাল গাড়িটি যেখানে এমপি ছিলেন এবং পরবর্তীতে সেখানে সিসিটিভি ফুটেজ, ওই যে সঞ্জীবা গার্ডেন্স এর ভেতরে যে সিসিটিভি ফুটেজ, যেই সিসিটিভি ফুটেজ দেখেই তারা কিন্তু নিশ্চিত হচ্ছেন যে গাড়ি দুটো ব্যবহার করা হয়েছিল এবং এমপি কে 2জন পুরুষ এবং একজন মহিলা মার্ডার করেছে। এবং তার দেহ 14 তারিখ সকাল 10:02 প্রথমে 2জন ব্যক্তি দুটো হ্যান্ড লাগেজ ট্রলি করে নামে এবং এই গাড়িতে, সাদা গাড়িতে করে তোলা হয়। তার দুটো ট্রলি তোলে এবং তার কয়েক ঘন্টা পর দুপুর ঠিক 2টোর সময় আরো একজনকে দেখা যায় যে আরেকটি ট্রলিতে করে এই গাড়িতে যাচ্ছে। অর্থাৎ 3টি ট্রলিতে করে এই এমপি আনারের খণ্ডিত দেহ লোপাট করেছে। এটা কিন্তু গোয়েন্দারা নিশ্চিত। অর্থাৎ 13 তারিখেই এমপি খুন হন শনাক্তকারী একজন, যার নাম আহমেদ জুবায়ের। তাকে কিন্তু যে গোয়েন্দারা পুলিশ সিআইডি যে এফআইআর করেছে, সেই এফআইআর নেমও কিন্তু তাকে এফআইআর বা যদি কোনো প্রতিশ্রুতি হয় হয়তো তাকে অ্যারেস্টও দেখানো হতে পারে। এবং একই সঙ্গে আমি যেটা বলছিলাম যে আরেকটি ক্যাবের চালক, লাল গাড়ির যে ক্যাবের চালক, তাকেও কিন্তু সন্দেহ করা হচ্ছে। কারণ বলা হচ্ছে যে 3জন তার গাড়িতে ছিলেন এবং সেই গাড়িতে 3জনের সঙ্গে কি কথাবার্তা হয়েছে নিশ্চিতভাবে তথ্য লাল গাড়ির চালক এখনো পর্যন্ত দিচ্ছে না। সুতরাং গোয়েন্দারা মনে করছেন অসহযোগিতা করছেন, তাকেও হয়তো পরবর্তীতে তারা নেমেছিলেন সেই বিষয়ে কিন্তু সুনির্দিষ্টভাবে তথ্য লাল গোয়েন্দারা মনে করছেন অসহযোগিতা করছেন, তাকেও হয়তো পরবর্তীতে মামলার তদন্তের জন্য হয়তো অ্যারেস্ট করা হতে পারে। তো এখনো পর্যন্ত তার দেহ কোথায় ফেলা হয়েছে সেই বিষয়টিকেই কিন্তু অগ্রাধিকার দিয়ে গোয়েন্দারা মাঠে নেমেছেন। তো এই ছিল আমার কাছে এমপি আনারের হত্যা রহস্যের আমার কাছে থাকা এখনো পর্যন্ত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়। এই মুহূর্তে ঝিনাইদহের কালীগঞ্জে আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল এবং রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে আছেন আতাউর কাউসার। সরাসরি প্রথমে যাচ্ছি রুবেলের কাছে।
ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের দ্বিতীয় দিনে এখানে কিন্তু পুরো ঝিনাইদহ বা কালীগঞ্জ উপজেলা সহ পুরো ঝিনাইদহে কিন্তু একদিকে যেমন শোকের আবহ রয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে, একই সঙ্গে কিন্তু তারা বিক্ষুব্ধ হয়ে উঠছেন, প্রতিবাদী হয়ে উঠছেন। এই হত্যার মূল পরিকল্পনাকারীর নাম প্রকাশ্যে আসার পর এরা কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি করছেন। এখানে আমি এই মুহূর্তে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান করছি। এখানে আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু জড়ো হচ্ছেন এবং মারা যাওয়া আনোয়ারুল আজিম আনারের বাসা এবং এখানকার আওয়ামী লীগ কার্যালয় কিন্তু একেবারে সামনাসামনি। দুই জায়গাতেই কিন্তু এখানে আওয়ামী লীগ নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু ভিড় করছেন, তারা কিছু সময় পর পর কিন্তু প্রতিবাদ মুখর হয়ে উঠছেন এবং যে শাহিনের নাম উঠে এসেছে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে, যিনি এই কালীগঞ্জ উপজেলা থেকে খুব কাছেই তার বাড়ি, সেই শাহিনকে আসলে এই মুহূর্তে যিনি যুক্তরাষ্ট্রে পলাতক আছেন বলে গোয়েন্দা তথ্য বলছে, তাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু এখানকার আওয়ামী লীগ নেতারা কর্মীরা দাবি করছেন যাতে দ্রুত তাকে ফিরিয়ে দেশে এনে শাস্তির মুখোমুখি করা যায়। পাশাপাশি একই সাথে কিন্তু শোকের আবহ চলছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে। কিছু সময় আগে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একটি সভা অনুষ্ঠিত হয়েছে, সেই সভায় কিন্তু এখানে কালো পতাকা উত্তোলন করা হয়েছে দলীয় কার্যালয়ে এবং নেতাকর্মীরা কিন্তু কালো ব্যাজ ধারণ করেছেন। একই সাথে আগামীকাল শুক্রবার জুমাবাদ কিন্তু কালীগঞ্জ উপজেলা সহ পুরো ঝিনাইদহের সকল মসজিদে দোয়ার আয়োজনও করা হয়েছে। পরবর্তীতে শোক দিবস নিয়ে অন্য আয়োজন করা হবে বলেও আমাদের জানানো হয়েছে। একটু বলে রাখি, এখানে কিন্তু যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেটি বলছেন যে তাকে যে হত্যা করা হয়েছে এই যে শাহিন, সেই শাহিনকে বিচার করার জন্য, এবং শাহিনের কিন্তু নানা অপকর্ম কিন্তু আমাদের মাঝে ফুটে এসেছে। এখানকার কোটচাঁদপুর উপজেলায় যখন আমরা গিয়েছি সেখানে কিন্তু দেখেছি শাহিন যে সমস্ত নানা অপকর্ম করেছেন গত বেশ কয়েক বছরে, সেটি কিন্তু অভিযোগ আকারে বলছেন এখানকার সাধারণ মানুষরা, যদিও তার ভাই এইসব অভিযোগ অস্বীকার করেছেন। তো আমার কাছে এই ছিল ঝিনাইদহ থেকে আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের সবশেষ খবর। আমরা একটু যাব এবার ঢাকার ডিবি কার্যালয়ে, সেখানে আছেন আমাদের সহকর্মী আতাউর কাউসার। যেমনটি আমার অন্যান্য সহকর্মীরা জানিয়েছিলেন, এই যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে, এই হত্যাকাণ্ডের বিষয়টি শুরু থেকেই আসলে পর্যবেক্ষণ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং অন্যান্য সংস্থাও এই বিষয়টি ছায়া তদন্তও করছে। তো এই মুহূর্তে আমি আছি গোয়েন্দা পুলিশ কার্যালয়ের সামনে। আপনারা জানেন যে ইতিপূর্বে বেশ কয়েকজনকে আটক করার খবর আমরা আপনাদেরকে জানিয়েছি এবং যে তথ্যগুলো আমরা আসলে আইনশৃঙ্খলা বাহিনীর বরাতেই পেয়েছি। তা আমি বলতে চাই যে মূল যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছিল, আমরা বিভিন্ন তথ্য থেকে যা জেনেছি যে মোট 6 জন হত্যাকাণ্ডের যে মিশন, সেই মিশনটিতে অংশ নিয়েছিলেন, যাদের মধ্যে 3 জনকে গতকালকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী এবং এই 3 জনের মধ্যে একজন রয়েছেন যিনি এই হত্যাকাণ্ডের মূল হোতা। অর্থাৎ এটি কিন্তু একটি কন্ট্রাক্ট কিলিং ছিল। একজন ব্যক্তি একটি কন্ট্রাক্ট দিয়েছিলেন কোন একজন ব্যক্তিকে আনোয়ারুল আজিমকে হত্যা করতে। তো যে ব্যক্তি কন্ট্রাক্ট দিয়েছিলেন, আমরা এখনো পর্যন্ত যতটুকু জানতে পেরেছি তিনি তার এক সময়কার ব্যবসায়িক পার্টনার, তার বন্ধু, তার নাম আখতারুজ্জামান শাহিন। তিনি ব্যবসায়িক দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার কারণে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চিন্তায় এই কন্ট্রাক্টটি দিয়েছিলেন জনৈক আমানুল্লাহ আমানকে, যিনি একটি চরমপন্থী দলের নেতা। তো সেই আমানুল্লাহ আমানকে গ্রেফতার করার পরে আইনশৃঙ্খলা বাহিনী চাঞ্চল্যকর তথ্যগুলো পেয়েছে, যার প্রেক্ষিতে তারা তাদের তদন্ত অগ্রসর করছেন এবং বেশ কজন ব্যক্তিকে তারা ইতিমধ্যে আটকও করেছেন। আমরা যতটুকু বলছিলাম যে গতকালকে যে 3 জনকে আটকের কথা আমরা জেনেছি, তারপরে রাতে আরও 3 জনকে আটক করা হয়েছে, যদিও এই বিষয়টি এখনো পর্যন্ত আমাদেরকে কোনো সংবাদ সম্মেলন করে জানানো হয়নি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। সেটির জন্যই আমরা বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর যে তাদের বক্তব্য জানার জন্য বর্তমানে ডিবি কার্যালয়ে অবস্থান করছি এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে কিছু সময়ের মধ্যে গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদ তিনি এই অফিসে আসবেন। আমরা তখন তার থেকে একটি নির্দিষ্ট বক্তব্য নেওয়ার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব এই পেরেছি তারা পরোক্ষভাবে পরিকল্পনায় জড়িত ছিলেন, এমনটি আমরা জেনেছি। তো সময়ের সাথে সাথে আমরা আসলে বিস্তারিত আরও বিষয় জানাতে পারবো। এই ছিল আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের ঘটনায় গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে পাওয়া সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মিন্টো রোড ও ঝিনাইদহে। এমপি আনার যদি অপরাধের সঙ্গে জড়িত থাকতেন তাহলে এতদিন গণমাধ্যম কেন তার বিরুদ্ধে সরব হয়নি, এমন প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, আনারকে তৃতীয়বার মনোনয়ন দেওয়া হয়েছিল তার জনপ্রিয়তার জন্য। তিনি কোনো অপকর্মে জড়িত থাকলে তা তদন্তে বের হয়ে আসবে। সংসদ সদস্য কলকাতায় মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে,
আপনারা কি তিনবার তিনি জাতীয় সংসদের এমপি নির্বাচিত হয়েছে, তখন আপনারা কি এই তথ্যটি পেয়েছিলেন? এখন ভারতীয় সাংবাদিকরা কোন তথ্য আনলো সেটার উদ্ধৃতি দিচ্ছেন কেন? আপনারা তো এই দেশের নাগরিক। সে যদি অপরাধী হয়, সে অপরাধটা আপনাদের অনুসন্ধানী প্রতিবেদনে কেন এলো না? সংসদ সদস্য আনারের হত্যার ঘটনার মূল হোতা আমানুল্লাহর বাড়ি খুলনার বেলতলা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল, সরাসরি যাচ্ছি তার কাছে। হত্যাকাণ্ড ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের যে মূল পরিকল্পনাকারীর মধ্যে গ্রেফতার করা হয়েছে যে সৈয়দ আমানুল্লাহ, সেই আমানুল্লাহ কিন্তু যে পরিচয়টি পাওয়া গেছে ফুলতলা যে দামোদর ইউনিয়ন রয়েছে, সেই দামোদর ইউনিয়নে কিন্তু তার বাসা, সেটি কিন্তু বলা হচ্ছে। আমরা এসেছি এই এলাকায় এবং আসার পর যেটি শনাক্ত হয়েছে, এই যে সৈয়দ আমানুল্লাহ এবং এইখানকার যে শিমুল ভূঁইয়া, দুজনে কিন্তু একই ব্যক্তি বলে শনাক্ত করেছে যে শিমুল ভূঁইয়ার মেজো ভাই বকুল ভূঁইয়া। তার সঙ্গে আমরা কথা বলেছি এবং তিনি যেটি বলেছেন যে ছবিটি দেখে নিশ্চিত করেছেন তিনি তার ভাই শিমুল ভূঁইয়া, এবং তিনি যেটি বলছেন, তিনি এলাকাবাসী বা তারা যেটি বলছেন যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সঙ্গে তার নামটি যুক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি কিন্তু পলাতক অবস্থা রয়েছে। বিভিন্ন স্থানীয়বাসীদের যে কন্দল, বিভিন্ন খুনের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তিনি প্রায় 20 বছর যাবৎ কিন্তু বাড়ি ছাড়া, সেটি কিন্তু তিনি বলেছেন। এবং এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, বাড়িটি কিন্তু এখন তালাবদ্ধ অবস্থা রয়েছে। এটি কিন্তু সেই শিমুল ভূঁইয়ার বাড়ি, এবং যেটি বলা হচ্ছে এই হত্যাকাণ্ডের যে মূল পরিকল্পনাকারী সৈয়দ আমানুল্লাহ এবং শিমুল ভূঁইয়া দুজনে কিন্তু একই ব্যক্তি বলে কিন্তু এখানকে তার ভাই তিনি এই ছবিটি দেখে কিন্তু শনাক্ত করেছে। এবং এই বাড়িতে আসার পর আমরা দেখেছি যে বাড়িটি তালাবদ্ধ রয়েছে, এবং গতকাল রাতে কিন্তু এখানে পুলিশ এসেছিল। পুলিশ স্থানীয় যেটি বলছেন যে ঢাকা থেকে পুলিশ আসার কারণে তারা এই বাড়িটি তল্লাশি করেছে, এবং তার পাশেই তার ভাইয়ের ছেলে তানভীর ভূঁইয়া, যিনি কিন্তু এই ঘটনাকে তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে, এবং তার বাড়িটি তল্লাশি চালিয়ে তার পাসপোর্ট কিন্তু পুলিশ নিয়ে গেছে বলেও কিন্তু এখানে তার যে মেজো ভাই তিনি কিন্তু এই কথাটি বলেছেন। এবং এখানে যিনি শিমুল ভূঁইয়া, সেই শিমুল ভূঁইয়ার স্ত্রী সাবিনা কিন্তু খুলনা জেলা পরিষদের সদস্য, এবং তার মেয়ে রাজশাহী একটি ভার্সিটিতে পড়াশোনা করেন। এবং তিনি যেটি বলছেন যে স্থানীয়দের বিভিন্ন কোন্দলের কারণেই কিন্তু বিভিন্ন খুন মারামারির কারণে এই যে শিমুল ভূঁইয়া তিনি দীর্ঘ 20 বছর যাবৎ পলাতক অবস্থায় রয়েছেন, এবং তাদের সাথে কিন্তু তাদের কোনো দেখা সাক্ষাৎ হয় না। আপনাদের যদি বলি যে বিভিন্ন তথ্য যেটি বলছে যে তিনি একসময় চরমপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, এবং গণেশ নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে যশোরে প্রায় 7 বছর জেল খাটেন, এবং এরপরে ইমান আলী নামের এক ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু 2000 থেকে 2013 সালে যে তিনি যে জেল খাটেন। সব মিলিয়ে যেটি বলা যায় যে এতটুকু তারা নিশ্চিত করেছেন যে এই ঘটনার যে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সৈয়দ আমানুল্লাহ এবং এইখানকার যে শিমুল ভূঁইয়া দুজনে কিন্তু একই ব্যক্তি বলে কিন্তু স্থানীয়রা এবং তার ভাই নিশ্চিত করেছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে এই সৈয়দ আমানুল্লাহ এবং শিমুল ভূঁইয়ার সর্বশেষ সংবাদ। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্য আরোহীদের মৃত্যুতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব বেসরকারি ভবন ও বিদেশে থাকা বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একই সঙ্গে নিহতদের আত্মার শান্তি কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে শোক জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে শোক জানাতে ইরান দূতাবাসে যান মির্জা ফখরুল। এ সময় দূতাবাসে রাখা শোক বইতে স্বাক্ষর করেন তিনি। মির্জা ফখরুল বলেন, এই মুহূর্তে বিশ্বে যখন অভিজ্ঞ রাজনৈতিক নেতার প্রয়োজন, তখন তার মতো এমন একজন অভিজ্ঞ রাজনীতিকের এভাবে মৃত্যু কাম্য নয়, যা বিশ্বের শান্তির জন্য হুমকির। আমরা আমাদের দলের পক্ষ থেকে ইরানের জনগণ, সরকার এবং ইরানের প্রেসিডেন্টের পরিবার, আত্মীয় স্বজন, পররাষ্ট্রমন্ত্রীর পরিবার, আত্মীয় স্বজন, তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, এবং তারা যেন এই শোক সহ্য করতে পারেন এবং
ইরানের জনগণ যেন এই শোকের সময়ে তারা তাদের যে স্থির যে সিদ্ধান্তগুলো, তাদের বিশ্ব রাজনীতিতে তাদের যে অবদান এবং তাদের নিজস্ব রাষ্ট্রে যে ভূমিকা তারা যেন অক্ষুণ্ণ রাখতে পারেন। নির্জন কারাগারে বসে প্রধান বিচারপতিকে চ্যালেঞ্জ করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি। নিজে 3 দিন শুনানি করে নিজেকে খালাস করতে না পারলে গলায় ফাঁসির দড়ি নিতে প্রস্তুত বলেও জানানো এই আসামি। মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিকাশ চন্দ্র বিশ্বাস খুলনা জেলা কারাগারের কন্ডেম সেলে রয়েছেন। বিভিন্ন দফতরে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন স্ত্রী রিমা বিশ্বাস। একজন ব্যক্তি যখন অথই সাগরে পড়ে যায়, কোনো কুল কিনারা পায় না, তখন যদি চোখের সামনে একটি পাতা ভাসে, তখন সেই পাতা ধরে বাঁচার চেষ্টা করে। আমি তদ্রূপ একজন সাগরে পড়ে যাওয়া কুল কিনারা হারানো পথিক। জানি না আমার এই আর্তনাদ কেউ আমলে নেবে কিনা। গরিবের চোখের পানি কেউ বুঝতে চায় না। গরিব মানে একটা অভিশপ্ত জীবন। আমার এই আর্তনাদ শোনার মতো কেউ কি নেই? একটিবার উচ্চ আদালতের কাঠগড়ায় আমাকে দাঁড় করানোর ব্যবস্থাটা করিয়ে দিন। আমাকে একটু দয়া করুন। আমি চ্যালেঞ্জ করে বলছি, 3 দিন নিজে শুনানি করে নিজেকে নির্দোষ প্রমাণ করে দেব। খুলনা জেলা কারাগার থেকে স্ত্রী রিমা বিশ্বাসের মাধ্যমে এই চিঠিটি বিভিন্ন দফতরে পাঠিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বিকাশ চন্দ্র বিশ্বাস। চিঠিটি প্রধান বিচারপতির কাছেও পাঠানোর কথা জানিয়েছেন তার স্ত্রী। 6 পৃষ্ঠার চিঠিতে ঘুরে ফিরে নিজেকে নিরাপরাধ দাবি করেছেন তিনি। 3 দিনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারলে ফাঁসি বরণ করে নিতে প্রস্তুত বলেও জানান কয়েদি বিকাশ। আমি কোনোভাবেই এই মামলায় জড়িত না। একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া মানে শুধু ওই ব্যক্তিকে নয়, তার পুরো পরিবারকে মৃত্যুদণ্ড দেয়া। আমি যদি আমার মামলা নিজেই শুনানি করে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হই, তাহলে উচ্চ আদালত যেন আমাকে দ্রুত ফাঁসি কার্যকরের নির্দেশ দেন। সে এই মামলায় কোনো জড়িত না, নাই তো আমরা 3 দিনে কেন প্রমাণ করতে চাবো? আমরা যদি অন্যায় করব, তাহলে আমার স্বামী কেন 3 দিনে প্রমাণ করতে চায়? কারাগারে মৃত্যু যন্ত্রণায় ভোগা স্বামীর এমন মানবিক আবেদন গ্রহণ করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন স্ত্রী। সে যদি কিছু করতো, আমি মনেরে বুঝ দিতাম যে অন্যায় করেছে, অন্যায় শাস্তি পাচ্ছে, কিন্তু সে নির্দোষ থেকে তার এইটাই একটা দুঃখ। আসামি নিজেকে নির্দোষ দাবি করবে, এটাই স্বাভাবিক। তাহলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিকাশের এমন চ্যালেঞ্জ কি গ্রহণ করার কোনো সুযোগ নেই? কারণ একান্তই যদি মানবিক কিছু থাকে অথবা একজন এই ধরনের কনফিডেন্স থাকে, সেটা মাননীয় প্রধান বিচারপতির কাছে দিয়েছেন। মাননীয় প্রধান বিচারপতি যদি বিশেষভাবে মামলা ফিক্স করে দেন কোনো বেঞ্চকে, সেখানে যদি হিয়ারিং হয় এবং উনি যদি কোনো আইনজীবীকে স্টেট লয়ার থাকে অথবা ওনার নিয়োজিত আইনজীবীকে অ্যালাউ করেন, তাহলে মামলা পর্যালোচনা করা যেতে পারে। হিয়ারিংয়ের পরে বোঝা যাবে যে আইন এবং ঘটনা এই দুইটার যে সম্পৃক্ততা আছে, সেই সম্পৃক্ততার মাধ্যমে উনি আদৌ খালাস পাবেন কি পাবেন না। জেলখানা থেকে পাঠানো চিঠিতে কারাগারের সিল রয়েছে, যদিও চিঠির সত্যতা নিশ্চিত করেনি কারা কর্তৃপক্ষ। মাদক মামলায় 2021 সালের 7 অক্টোবর মৃত্যুদণ্ড হয় বিকাশ চন্দ্র বিশ্বাসের। মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামির এমন চ্যালেঞ্জে ধারণা হতেই পারে ওই আসামি নির্দোষ। আইনজীবীরা বলছেন, সরকার এবং বিচার বিভাগের উচিত তার মামলার কাগজপত্র পর্যালোচনা করে বিষয়টি খোলাসা করা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফের পেছালো শ্রমিক ঠকানোর মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুসের আপিল শুনানি। 4 জুলাই পর্যন্ত জামিনে থাকবেন তিনি। মামলাকে দুর্যোগের সঙ্গে তুলনা করে ডক্টর ইউনুস বলেন, এতে বহির্বিশ্বে দেশের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। এদিকে সাজাপ্রাপ্ত আসামির এমন বক্তব্যকে ঔদ্ধত্যপূর্ণ বলে মনে করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তিনি বলেন, তার উপর দেশের মর্যাদা নির্ভর করে না। আবারও পেছালো শ্রমিক ঠকানোর মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের আপিল শুনানি। হাইকোর্টের আদেশের কপি আদালতে না পৌঁছানোই এগোচ্ছে না মামলার কার্যক্রম। বৃহস্পতিবার জামিনের মেয়াদ বাড়াতে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 আসামি। কয়েকবারের ধারাবাহিকতায় এদিনও বাড়ানো হয় তার জামিনের মেয়াদ। 4 জুলাই পুনরায় তাকে হাজির হওয়ার দিন ধার্য করা হয়েছে। এজলাস থেকে বের হয়ে অধ্যাপক ইউনুস বললেন, কোন ক্ষোভে তাকে টানা হেঁচড়া করা হচ্ছে তা তিনি জানেন না। এর জন্য তিনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, বরং বহির্বিশ্বে মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশের। আমি তো আমার কাজ নিয়ে মশগুল ছিলাম। কেউ আমার উপরে রাগ করলো, কেন রাগ করলো, এত রাগ করলো যে আমাকে কাজকর্ম থেকে বিচ্যুত করে দিতে হবে, আমাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কী সে রাগের কারণ, সেটা আপনারা বিশ্লেষণ করুন। মানুষ দেখছে যে লোকের সঙ্গে আমি দেখা করার জন্য বসে আছি, সে লোক এখন আদালতের হাজিরা দিয়ে ব্যস্ত আছে, সে আসতে পারতেছে না। কোর্ট মনে হয় অনেকটা নিরুপায় হয়ে
আবার আগামী 4-7 তারিখে আমাদের পরবর্তী ডেট নির্ধারণ করেছেন, ওই দিন পর্যন্ত বেইল মঞ্জুর করেছে। দণ্ডপ্রাপ্ত আসামির এমন বক্তব্যকে উদ্ধত্যপূর্ণ বলে মনে করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তিনি বলছেন, ইউনূসের ওপর দেশের সম্মান নির্ভর করে না। বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে কথা বলার এটা অধ্যত্বপূর্ণ আচরণ, এটা উনি বলার এখতিয়ার রাখে না। বাংলাদেশের ইমেজের কথা বলছে, তাই কি বাংলাদেশের ইমেজ এটা ডিপেন্ড করে প্রফেসর ইউনূসের উপর? মোটেও না। শ্রম আইন লঙ্ঘনের মামলায় এবছরের 1 জানুয়ারি 6 মাসের কারাদণ্ড হয় অধ্যাপক ইউনূসের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভ্যাট ট্যাক্স আদায়ের নামে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর হয়রানি করছে উল্লেখ করে তা দূর করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার 2021 প্রদান অনুষ্ঠানে তিনি এই দাবি জানান। একই সঙ্গে তিনি এনবিআর এর রাজস্ব আদায়ের পুরো প্রক্রিয়া অটোমেশন করার তাগিদ দেন। তুলে ধরেন ডলার সংকটে ব্যবসায়ীদের ভোগান্তির বর্তমান চিত্র। এবার মোট 20টি প্রতিষ্ঠান রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার পেল। আমরা ট্যাক্স, ভ্যাট, ব্যাংক ইন্টারেস্ট, ডলার অনেক কিছুর মধ্যে আমরা কিন্তু সমস্যা নিমজ্জিত, তারপরেও কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা ব্যবসা করে যাচ্ছে। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী 2024 সালের মধ্যে বাংলাদেশকে একটা স্মার্ট উন্নত বাংলাদেশে পরিণত করার জন্য একটা ব্যবসা বান্ধব এবার বাজেট দেবে এবং সেই ব্যবসা বান্ধব বাজেটে আমাদের সব কথাগুলি থাকবে, আমরা যাতে হয়রানি ছাড়া ব্যবসা করতে পারি। খেলার খবর, সিরিজ বাঁচানোর মিশনে আজ দ্বিতীয় টি20তে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে টাইগাররা, সঙ্গে টপ অর্ডার ব্যাটারদের ফর্মহীনতাও ভোগাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। দ্বিতীয় ম্যাচে যে কোনো মূল্যে জয় চায় শান্ত বাহিনী। অন্যদিকে এই ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করে নিতে চায় স্বাগতিকরা। হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচ শুরু হবে রাত 9টায়। সিরিজ শুরুর আগের ছবির সঙ্গে এখন আর মিল খুঁজে লাভ নেই। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতে যুক্তরাষ্ট্রে পা রাখা দলটা ছিল এক সুখী পরিবার, কিন্তু হিউস্টনের প্রাকৃতিক ঝড়ঝাপটার পর হারমিত সিং তাণ্ডবে এখন লন্ডভন্ড বাংলাদেশের আত্মবিশ্বাস। বিশ্বকাপের আগে এখন নিজেদের খুঁজে ফিরছে টিম টাইগার্স। প্রথম ম্যাচে এক ডিপার্টমেন্টেও যুক্তরাষ্ট্রকে মাত দিতে পারেনি শান্তর দল। প্রেরিভিউর উইকেটে শুরুতে ব্যাট করাটা কঠিন হলেও যত সময় গিয়েছে ব্যাটাররাই সুবিধা পেয়েছেন এখানে, কিন্তু বাংলাদেশের ব্যাটাররা ছিলেন নিজেদের ছায়া হয়ে। এক রিয়াদ ছাড়া টি20র খোরাক মেটাতে পারেননি কেউ। হৃদয়ের 50 ব্যক্তিগত আত্মবিশ্বাস বাড়ালেও দলের জন্য কাজে লাগেনি একটুও। বোলাররা ছিলেন আরও এক কাঠি সরেশ। শরীফুল, সাকিব, মেহেদিরা চেষ্টা করলেও মুস্তাফিজের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন সবাই। আলোচনা আছে শান্তর অধিনায়কত্ব নিয়েও। তবে সব সমালোচনা দূরে সরিয়ে আরও একবার ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। বিশ্বকাপের আগে আর পচা শামুকে পা কাটতে চান না শান্ত। শেষ 2 ম্যাচ জিতে এখন সিরিজ ঘরে তুলতে চান তারা। অন্যদিকে ইতিহাসের সামনে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র এক ম্যাচ জিতলেই প্রথমবারের মতো বাংলাদেশকে টি20 সিরিজ হারাবে তারা। কোনো অবস্থাতেই এই সুযোগ হাতছাড়া করতে রাজি নন দলটার কোচ স্টুয়ার্ট ল। সাবেক দলকে হারিয়ে একটা জবাবও যে দেয়ার আছে তার। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শ্রমিক ঠকানোর মামলায় 4র্থ দফায় 1.5 মাস বাড়ল ডক্টর ইউনূসের জামিন। বহির্বিশ্বে ক্ষুণ্ণ হচ্ছে মর্যাদা, দাবি নোবেল জয়ীর। দেশের সম্মান তার উপর নির্ভর করে না বলছেন আইনজীবী। এবং জন্মস্থান মাশহাদে প্রেসিডেন্ট রাইসির দাফন আজ। শ্রদ্ধা জানাতে ইরানে 50 দেশের প্রতিনিধি। বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক, অর্থনমিত রাখা হয়েছে পতাকা। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ মৌটুসী। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়।